সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতালি ও ইতালির বাইরে থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে ইতালি থেকে প্রকাশিত বাংলা গণমাধ্যম আর্লি স্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কথা বলবো লকডাউনে ইতালির সার্বিক পরিস্থিতি নিয়ে। আমাদের বাঙালি কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষের বর্তমান অবস্থা ও লকডাউনে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে। আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুস্তাফিজুর রহমান, ইতালির রোম থেকে, শিক্ষার্থী, ইউনিভার্সিটি অফ tor Vergata। আমাদের সাথে আরো রয়েছেন ইবনে ইমরান, শিক্ষার্থী এবং ব্যবসায়ী, ইতালির রোম থেকে। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ এনামুল হক, ইতালির ভেনিস থেকে, তিনি চাকুরিজীবী। সাথে রয়েছেন কানিজ জারিন, ইতালির রোম থেকে, চাকুরিজীবী। আপনারা সবাই জানেন বৈশ্বিক করোনার আক্রমণ থেকে প্রত্যেকটা দেশে মারাত্মকভাবে আঘাত হেনেছে। সর্বপ্রথম যে দেশে বেশি মারাত্মকভাবে আঘাত করে সেটাই হচ্ছে ইতালি, যেটা এখন পর্যন্ত অব্যাহত আছে। বিশেষ করে এখানে পেশাজীবী যে বাঙালি কমিউনিটির মানুষগুলো আছে তাদের সার্বিক পরিস্থিতি খুবই মারাত্মক। তো আমরা আজকে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানবো। আমাদের সাথে উপস্থিত অতিথি যারা রয়েছেন তারা তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। শুরুতে আমরা চলে যাব tor Vergata ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের কাছে। আমরা তার কাছে জানতে চাবো করোনার বর্তমান পরিস্থিতি বা লকডাউনে আপনার ইউনিভার্সিটি থেকে আপনাদের পড়াশোনা কার্যক্রম কিভাবে কতটুক চলছে বা কতটুক অগ্রগতি হচ্ছে সেই সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত ধারণা দিতেন। আপনি মিউট করার বলবেন। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ জনাব আলামিন সিরাজ এবং আমাদের আর্লি স্টার পত্রিকার যিনি আমাদের প্রধান সম্পাদিকা সৈয়দা ইয়াসমিন, ওনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকে এরকম সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আসলে আমরা জানি যে লকডাউন যখন শুরু হয় তখন শুরুর দিকে করোনা ভাইরাসের ইতালি সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। কারণ হচ্ছে ইতালিতে করোনা ভাইরাসের যে স্ট্রেনটা এসেছিল এবং এখনো পর্যন্ত যেটি আছে সেটি খুবই শক্তিশালী এবং এখানে অনেক মানুষ অলরেডি মৃত্যুবরণ করেছেন। এবং একটা সময় ছিল যখন ইতালি সারা পৃথিবীতে এক নম্বর মৃত্যুবরণের দিক দিয়ে এবং আক্রান্তের দিক দিয়ে এখনো সেরা 10-এর মধ্যে আছে। ইতালি মনে হয় সম্ভবত 7 নাম্বার কি 8 নাম্বারে আছে। তো আমাদের যখন সেকেন্ড সেমিস্টার শুরু হওয়ার কথা, এখানে সেমিস্টার হচ্ছে সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত, তারপর ফেব্রুয়ারিতে এক্সাম হয়, আর তারপরের সেমিস্টার শুরু হয় মার্চ থেকে জুলাই পর্যন্ত, জুন পর্যন্ত, জুলাইতে এক্সাম হয়, তারপর আগস্টে বন্ধ থাকে। তো যেহেতু মার্চে নতুন সেমিস্টার শুরু হওয়ার কথা, তো ফেব্রুয়ারি লাস্টের দিকে করোনা ভাইরাস ধরা পড়লো এবং মার্চের শুরুতেই আমাদের ক্লাস মাত্র শুরু হবে তখনই দেখা গেল যে লকডাউনটা চলে আসলো। তো এখানে যেহেতু ইউনিভার্সিটি গুলা খুবই তাদের অবকাঠামোগতভাবে খুবই উন্নত, তাদের কোনো সমস্যা নেই, ইন্টারনেট বলেন বা অনলাইন শিক্ষা কার্যক্রম বলেন অথবা স্টুডেন্টদের কাছেও সবসময় ইন্টারনেট অ্যাভেলেবেল, সবার বাসাতে সংযোগ আছে, তারপর হোস্টেলেও আছে। সেহেতু ইউনিভার্সিটি মাত্র 7 দিন সময় নিল, 1 সপ্তাহ সময় নিল। আমাদের প্রথম সপ্তাহের ক্লাসগুলো মিস হলো কারণ ইউনিভার্সিটি তখন ডিসিশন দিতে পারে নাই যে আসলে কিভাবে ওরা সেমিস্টার শুরু করবে। তো ফার্স্ট উইকের মাত্র 4 থেকে 5টা ক্লাস মিস হয়েছে আমাদের, কিন্তু 1 সপ্তাহের মধ্যে ইউনিভার্সিটি ডিসিশন নিল যে আসলে সবকিছু অনলাইনে হবে এবং সেই অনুযায়ী সব টিচারদেরকে বলে দেওয়া হলো তারা কিভাবে তাদের পাঠ্যক্রম সাজাবে, কিভাবে ক্লাস নিবেন, কিভাবে এক্সাম নিবে। তো ওই হিসেবে আমাদের ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ ছিল, লকডাউন ছিল, সব স্টুডেন্টকে বলা হয়েছে যে তোমরা বাসায় থাকবা বা যারা হোস্টেলে থাকে হোস্টেলেই থাকবে, বাইরে বের হওয়া যাবে না। শুধুমাত্র ফার্মেসি খোলা থাকবে আর সুপার মার্কেট খোলা থাকবে, মানে খাবার আর ছাড়া বাইরে যাওয়া যাবে না। কিন্তু এমনিতে সারাক্ষণ বাসায় থাকতে হবে।
আবার আপনারা জানেন যে সরকারও খাবারের জন্য ওরা দিয়েছিল, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে যেটাকে বলে বোনাস পেজা, মানে হচ্ছে সবাইকে খাবারটা নিশ্চিত করা, যেহেতু সবাই বাসায় থাকবে, কোনো কাজ করতে যাচ্ছে না এখন, তাই সবাই যেন সুপারমার্কেট থেকে খাবার কিনে খেতে পারে, সেই জন্য সবার কি খাবারের জন্য একটা দেয়া হয়েছিল। তো ওই হিসেবে আমরা বাসাতে ছিলাম, কিন্তু টিচাররা ইউনিভার্সিটিতে আসতে পারতো, তারা তাদের অফিসে, কারণ বাসায় হয়তো সবকিছুর অ্যাক্সেস নাই, অফিসে থেকে ওনারা হয়তো দেখা গেছে আমাদের অনলাইন ক্লাস করতেন তাদের অফিসে এসে। তারপর যখন ওনারা সবকিছু বাসায় শিফট করলেন, তখন অনেক প্রফেসর আমাদের বাসায় থেকে আমাদের অনলাইনে ক্লাস নিয়েছেন। তো এক সপ্তাহের মতো আমাদের ইন্টারাপশন হয়েছে, কিন্তু তারপর থেকে পুরো বছর, ইভেন এখনো আমরা ধারণা করছিলাম যে যেহেতু ভ্যাকসিন চলে আসছে, তারপর ইটালির করোনা ভাইরাস পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছিল প্রায় মাস দেড়েক আগে, তখন আমরা ভেবেছিলাম যে এই মার্চ সেমিস্টার থেকে হয়তো আবার আমরা অফলাইনেই সরাসরি ফিজিক্যাল উপস্থিত হয়ে ক্যাম্পাসে গিয়ে ক্লাস করতে পারবো, কিন্তু সেটা সম্ভব হয়নি, যেহেতু আবারও সেকেন্ড ওয়েভ আসলো, পুরো ইউরোপে এবং ইটালিতে আরো খারাপ অবস্থা। তো এখনো আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, অনলাইনে এক্সাম হচ্ছে, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে অনলাইনে এক্সাম গুলা একটু বেশি কঠিন সরাসরি এক্সামের থেকে, কারণ প্রফেসররা হয়তোবা মনে করে যে প্রফেসরদের জন্য এটা নতুন একটা ব্যাপার, আমাদের জন্য নতুন একটা ব্যাপার। আর পড়াশোনা তো ইটালিতে সবসময় একটু কঠিন, মানে যদি আমাদের দেশের তুলনায় আমরা কম্পেয়ার করি তাহলে, কারণ এখানে অনেক বেশি ওটা থিওরিটিক্যাল জিনিসের উপর গুরুত্ব দেয় বেসিকটা স্ট্রং করার জন্য। তো এত বেশি প্রেশার, তারপর এক্সাম পাস করে এমনিতেই কঠিন, এখন অনলাইনে প্রফেসররা আরো কঠিন করে ফেলছে, এটা একটা খারাপ দিক। এছাড়া পড়াশোনাতে কোনো ইন্টারাকশন হয়নি, সবকিছুই ঠিক ছিল। আচ্ছা, ধন্যবাদ মুস্তাফিজুর ভাই আপনার গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। এখন আমরা চলে যাব কানিস জেরিনের কাছে। কানিস জেরিন, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি ইতালির বর্তমান পরিস্থিতি বা লকডাউনে, যেহেতু আপনি বাসায় বলা চলে আপনি এখন বেকার আছেন, তো এই মুহূর্তে আপনি যেহেতু বেকার আছেন, সেই ক্ষেত্রে আপনার মালিক পক্ষ বা গভর্নমেন্ট থেকে আপনি কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছেন, বা তারা কি কোনোভাবে কোনো আশ্বাস দিচ্ছে আপনাকে? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম সবাইকে। তো একটু আগে মুস্তাফিজুর ভাই যেটা বললো, আসলে শিক্ষা ক্ষেত্র বলেন, তারপরে প্রফেশনাল যে ক্ষেত্র বলেন, সব ক্ষেত্রেই কিন্তু আসলে এখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আপনি, মানে আমার কথা হচ্ছে যে দেশের ইতালিতে বর্তমান পরিস্থিতিটা এরকম যে এত কঠিনতম অবস্থা, এখানে যে কোনো সেক্টরের মানুষই এখানে হচ্ছে ভুক্তভোগী। আপনি সরকার পক্ষ থেকে যেই সুযোগ সুবিধার কথা বলেন, সেখান থেকে আহ মালিক পক্ষরা যারা আছে তারা হচ্ছে তাদের এমপ্লয়ি যারা, ওদের যতটুকু সুবিধা দেওয়ার ট্রাই করছে বা যতটা সাপোর্টিভ সরকার পক্ষ এর প্রথম অবস্থায় যে লকডাউন ছিল তখন তারা যথেষ্ট হেল্প করেছে, কারণ মুস্তাফিজুর ভাই কিছু আগে বলেছিল সেটা। তো হেল্প বলতে আসলে এখন আমি বেকার ঠিক আছে, কিন্তু প্রাথমিক প্রথম যে লকডাউন ছিল তখন সরকার থেকে অনেক সুযোগ সুবিধা আমরা পেয়েছি। কিন্তু এখন যে লকডাউনটা, নেক্সট টাইম সেকেন্ড টার্মের যে লকডাউনটা, এখন হচ্ছে যে হুট করে এটা বলা চলে, আমরা কিন্তু কমপ্লিকেশন গুলো আসলে দেখে দেখে এরকম একটা এক্সট্রিম লেভেলে চলে আসছি। এখন আমরা হচ্ছে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি যে আগে লকডাউন থেকে আমাদের কি কি শিক্ষণীয়, কি কি করণীয়, কিভাবে কোন সুযোগ সুবিধা কাজে লাগাতে হয়, কি কি নিতে হয়, বা কিভাবে নিজেদেরকে সেফ রেখে সেলফ প্রোটেকশনের মধ্য থেকে সবকিছু মিলিয়ে যেভাবে বাসায় থেকে, তারপরে ফিনান্সিয়াল যে ব্যাপারটা, ফিনান্সিয়াল ক্রাইসিস যদিও এখন ওয়ার্ল্ড ওয়াইড, ফিনান্সিয়াল ক্রাইসিস ইতালিতে হচ্ছে সবচেয়ে বড় অন্যতম একটা সমস্যা, মানে যেটা হচ্ছে আমার মতো যারা চাকরিজীবী মানুষ তারা হচ্ছে ফেস করতেছে, সাধারণ মানুষও ফেস করে আমি জানি। তো এখন হচ্ছে বাসায় থেকে যে ব্যাপারটা, মালিক পক্ষ থেকে যে সুযোগ সুবিধার কথা, সেটা আগে ফার্স্ট টার্মেই চলে গিয়েছে, এখন পর্যন্ত সেরকম কোনো সুযোগ সুবিধা, আজকে তো মাত্র 3 দিন হলো মেবি, ওরকম সুযোগ সুবিধা বা পরবর্তী স্টেপ কি সেটা আমি এখনো জানি না। তো আমি প্রাথমিকভাবে প্রথম লকডাউনের সময় মানে যা যা সাফার করেছি সেটা থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি, এবং সেভাবেই আমি এখন যে বাসায় বসে আছি, এখন কিভাবে কি করতে হবে আমার, কিভাবে ইকোনমিক্যাল দিক বলেন, ওই ওই সেক্টরটা থেকে আমি কিভাবে কি করব, কিভাবে কি করতে হবে, বা মালিক পক্ষের সাথে যোগাযোগ করতে হবে কিনা, কি কি সুযোগ সুবিধা নিতে হবে কিনা, ওগুলো আমি চেষ্টা করছি, চালিয়ে যাচ্ছি। আর
এভাবে আমার মানে মনে হচ্ছে যে সবারই সেম কন্ডিশন, সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে সবাই যাচ্ছে, যে আসলে অর্থনৈতিক দিক থেকে বলেন আর যেভাবে বলেন বেকারত্বের দিক থেকেই বলেন, আমরা আসলে আসলে সাফারার। আমরা ওইভাবে কাটিয়ে উঠতে পারিনি এখনো। চলছে আর কি, যে সিচুয়েশনটা আসলে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন, তো ওটা চলছে আমাদের মধ্যে। ওটা কাটিয়ে তোলা এত তাড়াতাড়ি তো সম্ভব না, কিন্তু চাকরিজীবী মানুষ ঘরে বেকার বসে থাকা, এটা আসলে একটু অনেকটা কষ্টের যদিও। তারপরেও সিচুয়েশনের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে আশা রাখি, আশা করছি আর কি। আসলে আমরাও আশা করছি আল্লাহ তাআলা হয়তো খুব দ্রুত এই পরিস্থিতি থেকে আমাদের সবাইকে মুক্তি দান করবেন। আমরাও সেটা আশা করছি। তো আমি এনামুল হক ভাইকে জিজ্ঞেস করব, আপনি যেহেতু ইতালির ভেনিস থেকে বলছেন, আমরা জানি ইতালির আঞ্চলিক জোন মানে আঞ্চলিক ভিত্তিক বিভাগীয় শহর থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে। সাধারণত গভর্নমেন্ট থেকে একটা সুযোগ সুবিধা প্রত্যেকটা অঞ্চলে দিয়ে থাকে। এছাড়া অঞ্চল ভিত্তিক কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে সেই অঞ্চলের মানুষদের জন্য। তো আপনি যেহেতু ভেনিস আছেন, তো ভেনিস থেকে আপনার আঞ্চলিক কোনো সুযোগ সুবিধা কি দিয়েছে বা আপনি কি পেয়েছেন এই পরিস্থিতিতে? ধন্যবাদ আলামিন শিকদার ইরাজ। আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে বর্তমানে এই প্রেক্ষাপটটা আমাদের সবার জন্যই একটু দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এই করোনা প্যান্ডেমিকের কারণে। এটা আমাদের সকলেরই একটা সমস্যা। একতাবদ্ধ হয়ে আমাদের আসলে এই সমস্যার সমাধান করতে হবে। আর এই বর্তমান যে প্রেক্ষাপটটা আসলে এটা যখন 2020-এ যখন স্টার্ট ছিল, এখন আবার নতুন করে দেখা দিচ্ছে 2021 সালে। তো 2020-এ আমাদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা ছিল। তো 2021-এ কিছু হয় কিছু হচ্ছে না। যেমন ধরেন এটা ডিপেন্ড করে এই যাদের কাজের কন্ট্রাক্ট আছে বা যাদের কাজের কন্ট্রাক্ট নাই, এটা ওই ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে। তো আসলে সুযোগ সুবিধা যদি বলেন যে যে ধরনের সুযোগ সুবিধা আছে বাট সবার জন্য হচ্ছে না, সেটা প্রযোজ্য হয় না। তো যার ফলে ধরেন যে অনেকেরই সমস্যাগুলা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, যা সমাধান হচ্ছে না। ধরেন একটা ফ্যামিলিতে 5 জন আছে, সেক্ষেত্রে একজন আর্ন করতেছে। তো এর অঞ্চল ভিত্তিকও যদি একটা সুবিধা থাকে, যেমন একটু ভাগে একটা বা ওই যে মোস্তাফিজুর রহমান ভাই বললেন যে বোনাস পেজা আছে, তো একটা ফ্যামিলির জন্য যদি ধরেন 100 ইউরো একটা বোনাস পেজা আসে বা 400 ইউরো আসে, তো সেক্ষেত্রে এটা এনাফ হয় না 4 জন বা 5 জনের জন্য। পাশাপাশি তাদের কারোরই কাজ থাকে না। আবার আমরা যারা ব্যাচেলর থাকি তাদেরও একই অবস্থায় হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে তো আসলে অঞ্চল ভিত্তিক বিশেষ কোনো সুবিধা হয় না, সেটা সরকার সারা দেশের জন্য একইভাবে এটা ঘোষণা করে দেয়। তো আমরা সেটা চেষ্টা করি যাদের সুবিধাটা নেওয়ার সুযোগ থাকে, যাদের থাকে না তো তারা চাইলেও পাবে না। সেটাই হচ্ছে যেমন আমাদের যাদের কন্টাক্ট থাকে সেক্ষেত্রে আমাদের জন্য যে ধরনের রেদিত ইমার্জেন্সি থাকে, তারপর আমার ইমার্জেন্সি বোনাস থাকে, এই ধরনের কোনো সুবিধা আমরা পাই না। তো পাশাপাশি ধরেন যাদের ডিজিকুপাচেনা আছে তারা কিছুটা হচ্ছে সুবিধা পায়, বাট সেটাও তাদের জীবনযাপনের জন্য বর্তমান প্রেক্ষাপটে এটা এনাফ হচ্ছে না। কারণ একটা লং টাইম সময় থেকে তার ডিজিকুপাচেনা পাচ্ছে, তো সেটা ডে বাই ডে এটা হ্রাস হয়, এটা তো আর সে একই জায়গায় থাকে না। তো সবকিছু মিলে আমরা সবাই আসলে একটু সমস্যাতেই চলতেছি আর কি। আচ্ছা, তাহলে আহ বলতে পারেন যে ভেনিস থেকে আপনারা কোনো আঞ্চলিক সহযোগিতা পাচ্ছেন না, বা ভেনিস গভর্নর বা সিটি থেকে আপনাদের কোনো ওই ধরনের আঞ্চলিকভাবে কোনো সহযোগিতা করছে না? না আমি পাচ্ছি না, বা আমার আমি জানি না যতটুকু আসলে এটা আঞ্চলিক বলে, তো আমি এখনো শুনি নাই সেটা। গভর্নমেন্ট সরাসরি এটা বলে সারা দেশের মানুষের জন্য আঞ্চলিক ভাবে কোনো স্পেশাল কোনো বোনাস আসলে এখনো পর্যন্ত আমি শুনি নাই। আচ্ছা, যাই হোক, আমি যতটুকু জানি, আমরা ইতিমধ্যে কিছু মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যে বিভিন্ন আঞ্চলিক শহরগুলাতে তাদের কমিউনি অঞ্চল ভিত্তিক কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে। সেটা হয়তো আপনার ভেনিসে হয়তো বা দেয়নি। যাই হোক, আমরা কথা বলবো এখন ইবনে ইমরান ভাইয়ের কাছে। আপনি শিক্ষার্থী, পাশাপাশি ব্যবসা করছেন। তো করোনার বর্তমান পরিস্থিতি আমরা জানি যে চাকরিজীবীদের চেয়ে সবচেয়ে বেশি মারাত্মক প্রভাব ফেলেছে ব্যবসায়ীদের উপর। যেহেতু আপনারা ট্যুরিজম সেক্টরে
জড়িত আছেন। ইতালি বৃহত্তম অর্থনৈতিক একটা খাত হচ্ছে ট্যুরিজম সেক্টর, যেখান থেকে অনেক হিউজ পরিমাণ ইউরো আসে, ইতালির অর্থনীতিতে যুক্ত হয়। আর আপনারা সেই আহ, উন্নয়নের চাবিকাঠি বা সেই ইউরো আনার যে মূল যন্ত্রটাই আপনাদের হাতে বলা চলে। তো সেই ক্ষেত্রে আপনারা যেই ধরনের সমস্যাগুলো ফেস করছেন, তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে বর্তমান পরিস্থিতিতে আপনারা আর কি কি সমস্যা ফেস করতে পারেন, বা এগুলা কাটিয়ে এখন পর্যন্ত কিভাবে টিকে আছেন? ধন্যবাদ আলামিন ভাই। আসলে প্যান্ডামিকের ভিতরে আমরা যদি একটু দেখি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা। সব ব্যবসায়ীরা হয়েছে মূলত, বাট ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা মূলত সবচেয়ে বড় ধাক্কাটা খাইছে ওরা। তো এখন পর্যন্ত যেহেতু প্রায় 1 বছর হয়ে গেছে, 1 বছরের মধ্যে আমরা ক্ষতির পরিমাণ আসলে হিসাব করে পারবো না কি পরিমাণ ক্ষতি হয়েছে সবার। অনেকেই ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিছে, আবার অনেকেই কন্টিনিউ করতেছে। যদি কারো মালিক পক্ষ ওইভাবে কারোর সাথে কোনো দাকর্দ করতে পারে, তারা হয়তো একটা ডিলে আসছে যে কোন রকম টিকে থাকার জন্য আর কি। কোন রকম সিচুয়েশনটা এরকম যে এখন কোন রকম টিকে থাকা যায় কিনা ডিউরিং দিস প্যান্ডামিক। তারপর যেটা হলো যে এর বিরুদ্ধে আমরা গভর্নমেন্ট থেকে কি ধরনের সুযোগ সুবিধা পাইছি ব্যবসায়ীরা। একটা দিক কিন্তু সত্য যে গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করছে ব্যবসায়ীদেরকে সবভাবে হেল্প করতে। গভর্নমেন্ট তার বেস্ট এফোর্ট দিছে সবভাবে হেল্প করতে ব্যবসায়ীদেরকে। এখন অনেকে হয়তো পাইছি, অনেকে পায় নাই। আমরা যেমন শুরুর দিকে গত বছরের মার্চের দিক থেকে আমরা যখন করোনা শুরু হলো, তখন প্রত্যেক ব্যবসায়ীদেরকে, যাদের কিনা আপনারা জানেন যে শুধু পার্টিতে বা থাকলেই তাদেরকে 600 করে দিছে। 3 মাস যাবত এটা দিছে 600 করে। তারপর দিছে আবার আপনার 1000 টাকা করে একটা অফার ছিল, প্রায় দুবার পাইছি মেবি। ওটা হলো ফোন তো পেড দিত, যে ক্যাশটা আপনি লস করছেন ওটার উপর জাস্ট আপনাকে চলার জন্য একটা অ্যামাউন্ট দিছে আর কি। যদিও এটা কিছুই না, ব্যবসার ক্ষেত্রে এটা কিছুই না, তারপরে বাঁচার জন্য অনেক কিছু এটা আবার। তার মাঝখান তার একটা আপনার যারা ব্যবসায়ী ছিল রুমের, পুরো ইতালিতেই একটা অফার দিছিল যে আপনার বিনা সুদে ঋণ দেওয়ার জন্য। তো এটা ছিল 24,000 ইউরোর মতো। তো আমি এই সুযোগটা নিয়েছিলাম যে যেহেতু আমি ব্যবসা করি, আমি আমি অ্যাকচুয়ালি হোটেল সেক্টরে বিজনেস করি। তো হোটেল সেক্টরে বিজনেস করি, পাশাপাশি আমি একটা ছোট একটা দোকান আছে আমার, ওটাও রান করি আমি। তো হোটেলগুলো আমার ক্লোজ, এই মুহূর্তে ক্লোজ বলতে বুকিং আসে আসে না এরকম আর কি, চালিয়ে যাচ্ছি আর কি। আমার মালিকগুলো ভালো ছিল, ওদের সাথে একটা দাকর্দ করে আমি কোনো রকম চালিয়ে যাচ্ছি হোটেলগুলো। সো ওই পার্টিদের উপর, পার্টিতে এবার যেহেতু আমার ট্যাক্স টুক্স সবকিছু পেমেন্ট ছিল, আমি সরকার আমাকে ম্যাক্সিমাম হেল্প করছে। আমি একটা লোনও নিয়েছি গভর্নমেন্ট থেকে, তো চলার মতো আলহামদুলিল্লাহ ওকে। তো সবার ক্ষেত্রে এরকম না। আমি যারা নাকি আমরা ব্যবসায়ী ছিলাম লাৎসিওর ভিতরে, লাৎসিওর ব্যবসায়ী যারা ছিল, তাদের জন্য একটা সরকার ঘোষণা দিয়েছিল যে আপনার প্রত্যেক ব্যবসায়ীকে আনটিল অক্টোবর পর্যন্ত 800 ইউরো করে দেওয়া হবে, যদি কিনা তাদের যে কন্ট্রিবিউট ওইগুলো পেমেন্ট ক্লিয়ার থাকে। তো আমিও ওটার অ্যাপ্লাই করছি, অনেকেই করে নাই। তো আমি বলবো যারা কন্ট্রিবিউট গুলো ক্লিয়ার করে রাখছেন তারা যেন এই সুযোগটা নেয়। লাৎসিওর গভর্নমেন্ট এটা দিচ্ছে শুধু রুমের ব্যবসায়ীদের জন্য, লাৎসিওর গভর্নমেন্ট এটা দিচ্ছে। আর সমগ্র ইতালিতে, ইতালিতে ওই সুযোগটা নিতে পারে। যেমন আপনার ওই লোনের বিষয়টা, একটা আছে 10,000, তারপর একটা আছে আপনার 24,000। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার ওই কিছু ট্যাক্স গুলো, সবগুলো না দেন, মোটামুটি কিছু ট্যাক্স যেন আপনাদের ক্লিয়ারেন্স থাকে, যে আমি আনটিল একটা ডিউরিং একটা টাইমে আমি আমি ট্যাক্স গুলো ক্লিয়ার করতেছি বা করব, এরকম একটা দেখাইতে হবে ওদেরকে, গভর্নমেন্টকে, ব্যাংকে। সেক্ষেত্রে আর এটা সবচেয়ে ভালো হেল্প করতে পারবে এক্ষেত্রে যার যার কমার্শিয়ালিস্ট আছে। প্রত্যেক বাংলাদেশিদেরকে বলবো যার যার কমার্শিয়ালিস্ট আছে তাদের সাথে কথা বলে এই সুযোগগুলো জন্য তারা নিয়ে নেয় এই করোনার ভিতর দিয়ে। এগুলো দিয়ে কি হবে, পুরা ক্ষতি তোর কাটা উঠে যাবে না, হয়তো কিছুটা কিছুটা আর কি রিল্যাক্স হবে, যে না চলার মতো। এই ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি। গভর্নমেন্ট থেকে যেহেতু আপনাদের একটা মোটামুটি অ্যামাউন্ট আপনাদের লোন হিসেবে দিচ্ছে, তো গভর্নমেন্ট পরবর্তীতে কিভাবে এই টাকাটা আপনাদের কাছ থেকে নিবে, বা তারা কি ধরনের রুলস দিছে সেটা যদি আমাদের একটু জানাতেন।
আচ্ছা, এটা হলো রুলসটার প্রথম হলো আপনাকে প্রার্থিতা থাকতে হবে ব্যবসায়ী, এবং আপনার প্রতিষ্ঠান থাকতে হবে। শুধুমাত্র যাদের কিনা প্রার্থিতা বা আছে বাট কোনো প্রতিষ্ঠান নাই, দে আর নট এবল টু গেট ইট। সো তাদের মাস্ট প্রতিষ্ঠান থাকতে হবে, এবং এটা 2018 পরে থেকে থাকতে হবে। 18-র আগে যাদের প্রার্থিতা বা ওদেরকে আবার দিবেন, ওরা এই কন্ডিশনে পড়বে না। 18-র পর থেকে যারা, তারা এটা পাবে। আর আরেকটা অফার হলো, আরেকটা জিনিস কন্ডিশন ছিল এখানে, সেটা হলো আপনার ওই কন্ট্রিভুক্ত গুলো অ্যাটলিস্ট 1 বছরের কন্ট্রিভুক্ত পেমেন্ট থাকতে হবে যদি আপনি লোনটা নিতে যান ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংক লোনটা নিতে গেলে ওইটা, আর এটা পেমেন্টটা ছিল এরকম যে আপনি যদি 10 বছরের ভিতর পেমেন্টটা দিতে পারেন, 24,000 ইউরো 10 বছরের ভিতর যদি কেউ পে করতে পারে, সেক্ষেত্রে তাদের কোনো ইন্টারেস্ট দিতে হবে না। এটা কোনো ইন্টারেস্ট লাগবে না, জিরো ইন্টারেস্টে। এখন আমি যদি মনে করি আমি 12 বছর, 15 বছর বা 20 বছর করবো এটাকে, সেক্ষেত্রে আমাকে 2% হারে ইন্টারেস্ট দিতে হবে গভর্নমেন্টকে। এটা ছিল একটা। আর জিনিসটা এরকম যে হ্যাঁ, আপনার সবকিছু ক্লিয়ার থাকলে এটা পেয়ে যাবেন, যে কেউ এটা পাইতে পারে যদি কারো পেমেন্ট কন্ট্রিবিউট এগুলো ক্লিয়ার থাকে। আমাদের বাংলাদেশিদের তো অনেকের এগুলো ক্লিয়ার নাই, অনেকে হয়তো করে না, পায় নাই। বাট আমি বলবো যাদেরই আছে তারা যেন কিছুটা ক্লিয়ার করে অ্যাটলিস্ট এই সুযোগটা যেন নেয়, কাজে লাগাই এই কন্ডিশনের ভিতর দিয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। আমরা জ্যারিনের কাছে একটা জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে যেহেতু আপনি বর্তমানে বাসায় আছেন, তো আপনি এই লকডাউনের সময়টা কিভাবে কাটাচ্ছেন? আপনি দেখা যায় ইতিপূর্ব গভর্নমেন্ট থেকে লকডাউন দিয়েছে, সেই সময়টা যেহেতু আপনার পরিবার আছে, তো সেই ক্ষেত্রে আপনার সময়টা কিভাবে যাচ্ছে তাদের সাথে, বা আপনি এটাকে কতটুকু পজিটিভ ভাবে নিচ্ছেন? আসলে প্রত্যেকটা দিকের মানে প্রত্যেকটা ব্যাপারেরই হচ্ছে একটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড থাকে। তো আমি গত লকডাউন থেকে যে শিক্ষাটা নিয়েছি সেটা আমি এবার আমার পজিটিভ দিক মানে পজিটিভ ভাবেই অ্যাপ্লাই করছি। যারা আমরা প্রবাসে থাকি তারা দেখা যায় যে ফ্যামিলি টাইম বলে একটা, যারা হচ্ছে যে বেবিদের মানে যারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ দুজনই জব করে, তাদের হচ্ছে ফ্যামিলি টাইমটা আসলে সেভাবে মানে হয় না। এখানে হচ্ছে কি রুটিন মাফিক জীবন, তো আপনারা সবাই জানেন আমরা যে জীবনে সবাই অভ্যস্ত এখানে। তো সেখানে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা সবাই মিলে যে একটা সুন্দর একটা টাইম কাটানো, তারপর হচ্ছে অনেক একসাথে যে একটা মানে লং টার্ম কথাবার্তা বলা, একসাথে মানে ডিসকাস করা, ফ্যামিলি টাইম বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু হয়ে ওঠে না। মানে যারা চাকরিজীবী আমি তাদের কথা বলছি। তো আমার ক্ষেত্রে যেটা হয়, এই লকডাউনে আমি অন্তত ফ্যামিলি টাইমটাকে খুব ভালোভাবে এনজয় করছি। হয়তো ফিনান্সিয়াল কিছু প্রবলেম থাকতে পারে, যেটা হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, সমগ্র ইতালির প্রবলেম। আমি হই, আরেকজন হয়, সবার ক্ষেত্রেই সেম। কিন্তু পজিটিভ সাইড বলতে আমি এটাই বলবো যে আমি আমার ফ্যামিলি লাইফটা খুব ভালোভাবে এনজয় করতে পারছি। আমি আমার বেবিকে অনেক এনাফ পরিমাণ টাইম দিতে পারছি। ওর সাথে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, যে বন্ডিং, আমার মনে হয় সেটা ছিল না, এখন সেটা গ্রো আপ হয়েছে অনেক। তো এটা হচ্ছে পজিটিভ দিক। আর নেগেটিভ দিক বলতে তো সেই একটা ব্যাপারই ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল প্রবলেম। তো মানে সব মিলিয়ে হচ্ছে যে মানে অ্যাজ ইউজুয়াল চলছে লাইফ, ভালো মন্দ সব মিলিয়ে, পজিটিভ নেগেটিভ সাইড সব মিলিয়ে, ফ্যামিলি লাইফ বলেন, ফ্যামিলি টাইম বলেন, সবকিছু মিলিয়ে আসলে হচ্ছে, চলে যাচ্ছে আর কি। আসলে আমাদের প্রবাসী বাঙালিদের মধ্যে আপনি যে কথাটা বললেন যে ফিনান্সিয়াল সমস্যাগুলা, এটা আসলে আমরা সবাই ফেস করছি, যেহেতু আমরা প্রবাস, আমাদের মূলত আমরা জব করি, সেখান থেকে আর্নটা আমরা নিজেদের জন্য এবং কিছু অংশ আমাদের দেশে পরিবারের জন্য পাঠিয়ে থাকি, তো সেটা দিয়ে আমাদের চলতে হয়। তো আসলে আমরা সবাই খুব যারা আছে প্রবাসী বাঙালিরা, এছাড়া অন্যান্য দেশে যে প্রবাসী মানুষগুলো আছে, সবাই এই প্রবলেম গুলা ফেস করছে। তো আমি মুস্তাফিজ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই এই সময়টা যে আপনাদের অনলাইনে যেহেতু একটা ক্লাস চলছিল, এটা খুব ভালো একটা উদ্যোগ, এবং বলা যায় পৃথিবীর অনেক দেশে এই উদ্যোগটা ছিল না, প্রাথমিকভাবে শুরু করতে পারেনি। সেই ক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে হয়তো 1 সপ্তাহ বা স্বল্প সময়ের জন্য যদিও সেটা শুরু করা সম্ভব হয়নি, কিন্তু তারপরও বলা চলে আপনি পুরো সময়টা জুড়েই আহ এই কার্যক্রমের অংশগ্রহণ বা অনলাইন ক্লাসটা আপনি করতে পারছেন। তো সেই ক্ষেত্রে আপনার পড়াশোনায় কতটুকু অগ্রগতি বা এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমি আরেকটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে আমাদের ক্লাস যেভাবে শুরু হওয়ার কথা ছিল, রুটিনটা যেভাবে ছিল, যেমন মানডে 9টা থেকে 11টা ক্লাস,
আবার 1টা থেকে 11টা থেকে 1টা পর্যন্ত ক্লাস, 1টা থেকে 2টা হচ্ছে আমাদের লাঞ্চ টাইম, তারপর আবার 2টা থেকে 4টা পর্যন্ত ক্লাস, আবার 4টা থেকে 6টা পর্যন্ত ক্লাস। এরকম ভাবে যে ফুল উইকের যে শিডিউল ছিল আমাদের, টিউসডেতে তারপর হচ্ছে ওয়েডনেসডেতে ক্লাস ছিল, এরকম যেভাবে আমরা ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস করার কথা ছিল, আমাদের অনলাইন ক্লাসগুলো যখন শুরু করেছে তার 1 সপ্তাহ পরে সেম শিডিউল ছিল, কোনো কিন্তু চেঞ্জ হয়নি। জাস্ট শুধু আমরা ইউনিভার্সিটিতে যাইনি, ইউনিভার্সিটি খোলা থাকলে, করোনা না থাকলে হয়তো আমরা ইউনিভার্সিটিতে গিয়ে এই রুটিনে ক্লাস করতাম। শুধু এতটুকুই হয়েছে যে আমরা বাসায় বসেই ওই সেম রুটিনে আমরা ক্লাস করেছি। মানে হচ্ছে আগে দেখা যেত যে সকালে, খুব সকালে যখন ক্লাস থাকে, ক্লাসে যাওয়ার জন্য সকালবেলা উঠো, তারপর শাওয়ার নাও, রেডি হয়ে কষ্ট করে যাইতে হইতো, 1 ঘন্টা আগে ওঠা লাগতো। এখন দেখা যাচ্ছে যে 10 মিনিট আগেই ঘুম থেকে উঠে ক্লাসের জাস্ট লাইভে বসে গেলাম। ঠিক আছে, এটা এক হিসেবে ভালোই হয়েছে, খারাপ হয়নি। ঠিক আছে, তাহলে তাহলে বলা যায় যে করোনা আপনাদের জন্য পজিটিভলি হয়েছে, মানে এই পরিস্থিতিতে আপনাদের জন্য সুবিধা বয়ে নিয়ে আসছে। না, শুধু যদি স্বার্থপর ভাবে চিন্তা করি তাহলে সেটা তো বলাই যায় না, আমাদের জন্য ভালো হয়েছে, কিন্তু আসলে এটা তো বলা ঠিক না। কারণ হচ্ছে যে অনেকেই তাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকে হারিয়েছে। বিশেষ করে আমাদের মানে ইতালির কথা যদি বলি, তাহলে এত মানুষ মারা যাবে এটা তো চিন্তাও করা যায় না আসলে। ঠিক আছে, আল্লাহর রহমত যে আমাদের দেশে যে ভাইরাসের যে স্ট্রেনটা গিয়েছে সেইটা বেশি শক্তিশালী না। আর নয় আমাদের দেশে কি হইতো, আমরা কতটা ভয়ে ছিলাম প্রথম, যে যদি বাংলাদেশে যাই সেখানে কি অবস্থা হবে। তো আল্লাহরই রহমত যে বাংলাদেশে তেমন কিছু হয়নি। কিন্তু ইটালিতে তো আসলে অনেকেই মারা গিয়েছেন, তাই না? অনেক মানুষ মারা গিয়েছেন। এরকম নিউজ হয়েছে যে ওরা মিলানের দিকে সবচেয়ে বেশি যে প্রবলেম হয়েছে, যে যেই সোশ্যাল যে মানে ইয়েগুলা ছিল, ওরা তো খ্রিস্টান, ওদেরকে যেভাবে শেষকৃত্য যারা যেভাবে করে, সেটা হচ্ছে যে চার্চের আন্ডারে যেসব জায়গায় ওদেরকে ইয়ে করার কথা, ওই জায়গায় শেষ হয়ে গিয়েছিল না, মানুষকে মাটি দেওয়ার জায়গা ছিল না, এরকম অবস্থা হয়েছে। স্পেনে তো অনেক লাশ নাকি পুড়িয়ে ফেলেছে ওরা, মানে ইয়ে করার মতো অবস্থা নেই। তাহলে কি খারাপ একটা অবস্থান ছিল। যাই হোক, তবে মেন কথা হচ্ছে যে আসলে আলটিমেটলি আমরা এখানে ইউরোপে থেকে আমরা কি শিখেছি, যে স্বাধীনতা। আপনার এখানে হচ্ছে ওদের ডেমোক্রেসি হচ্ছে খুব ভালো, গণতান্ত্রিক পরিবেশ, আপনি কথা বলতে পারবেন, আপনার কথা বলার স্বাধীনতা আছে, আপনি যে কোনো জায়গায় যাওয়ার স্বাধীনতা আছে। এখন আমাদের দেশের সাথে তো সবকিছু আমরা কম্পেয়ার করতে পারবো না। এখানে যে আমরা ঘর থেকে বের হইতে পারি নাই, এটাও তো একটা স্বাধীনতার বিরুদ্ধে যায়। যেমন সুইডেন কেন তাদের দেশে লকডাউন করেনি? সুইডেন বলেছে যে আমাদের সরকার বলেছে যে আমাদের সেই পাওয়ার নেই যে জনগণকে আমরা ঘরে থাকতে বলবো। জনগণের ইচ্ছা, তারা বাইরে গেলে যাইতে পারবে, আমরা না করার কেউ না। মানে ওদের গণতন্ত্র কোন লেভেলের আপনি চিন্তা করেন। ঠিক আছে, তো সেটাই যে হ্যাঁ, হয়তো আমি রুমে বসে ক্লাস করতে পারছি, এটা একটা সুবিধা, কিন্তু আমি যে বাইরে যেতে পারিনি। আমাদের সাথে যে ইটালিয়ান স্টুডেন্টরা আছে, ওরা তো পাগল হয়ে গেছে 1 বছর লকডাউনে থাকতে থাকতে। ঠিক আছে, ওরা তো এর চেয়ে বেশি সুবিধা দিলে ওরা নিবে না, ওরা বলবে না আমরা বাইরে যেতে চাই, ঘুরতে চাই। কারণ ওরা কখনো ছোটবেলা থেকে এরকম সিচুয়েশন দেখে নাই। আমরা হয়তো কখনো দেখেছি আমাদের দেশে হরতাল, বাইরে যেতে পারবো না, 1 মাস ধরে গন্ডগোল চলতেছে, 2 দলের মারামারি, সবকিছু, তত্ত্বাবধায়ক সরকার আসবে আসবে, যেতে পারি না। আমরা দেখেছি না ছোটবেলা থেকে যে আমরা বাইরে যেতে পারবো না, বাংলাদেশে সমস্যা হচ্ছে, গন্ডগোল হচ্ছে, রাজনৈতিক মারামারি হচ্ছে। ওরা তো এগুলো দেখে অভ্যস্ত না। ওরা তো বাইরে যেতে পারবো না এই কথা শুনলেই ওদের মাথা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, বাইরে কেন যেতে পারবো না। ঠিক আছে, তো এই ব্যাপারটা আর কি, যে হ্যাঁ হয়তো কিছু দিক দিয়ে সুযোগ সুবিধা ছিল, আবার কিছু দিক দিয়ে তো প্রবলেম ছিল। কারণ ঘরে থাকতে থাকতে আপনি একা, তারপরে এখানে আমার কথাই যদি বলি, আমার তো ফ্যামিলি নাই এখানে, আমি স্টুডেন্ট ভিসায় আসছি, আমার ফ্যামিলি হচ্ছে বাংলাদেশে, তো আমি এখানে একা এক রুমে। মাঝে মাঝে এরকম হইতো যে আমি আমার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতাম যে আশেপাশে কিছু মানুষ নেই, কোনো মানুষ নেই, কোনো বাসায়। মানে আমার কাছে মনে হইতো আমি ইংলিশ হরর ফিল্মের মধ্যে আছি, ভূতের ছবির মধ্যে, যে আমি মনে হয় রোম শহরে একা। ঠিক আছে, ভয় লেগে যেত দিনের বেলায়। তো এরকম সিচুয়েশনে গেছে, তো এগুলো কিন্তু মানসিকভাবে ইফেক্ট ফেলে অনেক। ঠিক আছে, আরেকটা হচ্ছে আপনি অনলাইন ক্লাস করলেন, তারপরে কিন্তু আপনি আর কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। হয়তো অন্য টাইম হলে আমরা প্রফেসরের রুমে যাইতে পারতাম, কোনো প্রবলেম থাকলে বলতে পারতাম যে প্রফেসর আমি এটা বুঝতেছি না, বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যিনি থাকেন, যে টিউটোরিয়াল যিনি নেন, ওনার কাছে যাইতে পারতাম, ইয়ে করতে পারতাম। এই সুযোগ সুবিধা আমরা পাইনি। আবার দেখা গেছে যে মেল করলে ইউনিভার্সিটি থেকে অনেক লেট করে মেলের জবাব দেয়, কারণ ওরাও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। আগে যেখানে 10 জন কাজ করতো অ্যাডমিনিস্ট্রেটিভে, এখন 2 জন কাজ করে। ঠিক আছে, বাকি 8 জন দেখা গেছে কেউ হয়তো অসুস্থ, বা কেউ হসপিটালাইজড আছে, কেউ হয়তো নিজেরা ইনফেক্টেড হয়েছে, আসে নাই। তো কিছু তো সমস্যা ছিলই, কিছু সুযোগ সুবিধাও ছিল, কিছু সমস্যাও ছিল।
সবকিছু মিলিয়ে আর কি। আসলে কিছু করার নাই। ইতালি অন্যান্য দেশের চেয়ে ইতালিতে শুরু থেকেই এখন পর্যন্ত, আর আপনারা হয়তো জানেন বা দর্শকরা হয়তো জানেন, পৃথিবীর মধ্যে যে কয়টা ক্রান্তি আছে প্রথম সারির মধ্যে ইতালি হচ্ছে অন্যতম, যাদের স্বাস্থ্য খাতটা সবচেয়ে ভালো, এবং তারা স্বাস্থ্য খাতের উপর বিশাল একটা বাজেট তৈরি করে এবং এটাকে খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে। তো সেই দিক দিয়ে ইতালি সবকিছুর দিক দিয়ে একটু বেশি সিকিউর চিন্তা ভাবনা করে, যার কারণে আবার তৃতীয় ধাপে আবারও লকডাউনের মুখোমুখি হতে হয়েছে সবাইকে। ইতিমধ্যে পুরো ইতালিতে মাত্র 4টা অঞ্চল ছাড়া বাকি সমস্ত অঞ্চলেই রেড জোন ঘোষণা করা হয়েছে। তো হকের কাছে জানতে চাবো, সম্ভবত ভ্যানিসও এখন রেড জোনের আওতাভুক্ত। তো সেই ক্ষেত্রে আপনি বাসায় আছেন, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে সময় ব্যয় করছেন? আপনি কি অনলাইনে কোনো কিছু প্রফেশনালিজম কোনো কিছু করছেন, বা কিভাবে আপনার মূলত সময়গুলো যাচ্ছে? জি, ধন্যবাদ আলামিন সরকার ইরাজ। এই ধরেন রিসেন্টলি যেহেতু নতুন করে আবার জনারোৎসব মানে রেড জোন এখানে করা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের জন্য একটা বিশাল রেস্ট্রিক্টেড যে প্রয়োজন ছাড়া আমরা কেউ ঘর থেকে যেন না বের হই, সেটা আমাদের স্বাস্থ্য নিরাপত্তার দিকে খেয়াল রাখা উচিত প্রত্যেকের নিজে থেকে, যেন আমরা ইচ্ছাকৃতভাবে যেন প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে না বের হই, না বের হয়ে কাউকে ডিস্টার্ব করাটা না করাটা হচ্ছে উত্তম। তো সেজন্য আমরা আসলে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করি এবং সবাই ঘরেই আছে আপাতত, ঘরে থেকেই এই সময়টাকে অবসর সময়টাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করি। অনলাইন ভিত্তিক কিছু কোর্স করার চেষ্টা করতেছি বা শুরু করেছি ইতিমধ্যে। তো এখানে আছে আমার ভাই আছে, তারপরে আমার আরো প্রতি আছে, আমার আঙ্কেল আছে, আমরা নিজেরাই একটা কিছু করার চেষ্টা করতেছি এইভাবে। তো এইভাবে আসলে প্রত্যেকেরই সময়গুলো এইভাবে কাজে লাগানো উচিত আমি মনে করি। যে এই সময়টা হয়তো আমরা কাজ করতেছি না, আহ, অর্থনৈতিক একটা সমস্যা হচ্ছে এটা ঠিক, বাট এই সময়টাকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাই, এটা হয়তো আমাদের ফিউচার জন্য আরো ভালো কিছু হয়। কারণ এই যে দেখেন আমরা এখন এই কাজ করি, যারা ধর রেস্টুরেন্টে কাজ করি অথবা কেউ বিভিন্ন নেগোশিয়েট শপে কাজ করতেছি, বেসিক্যালি এই জিনিসগুলো যখন বন্ধ হয়ে গেছে আমাদের একটা ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। ফর এক্সাম্পল, আমরা যদি সবাই যদি মোটামুটি একটু ফ্রিল্যান্সিং এর কাজ জানতে পারতাম, নেটে বসে করতে পারতাম, আমাদের একটা আর্নিং ওয়ে থাকতো। যে আমরা যখন এখন পৃথিবী হচ্ছে প্রযুক্তির দিকে ডে বাই ডে এগিয়ে যাচ্ছে, এখন আমরা কিন্তু তার ধারায় নিজেদেরকে কিছু একটা গঠন করে নিতে হবে, শিখতে হবে, যেন আমরা সেই জিনিসটা বজায় রেখে নিজেদের একটা আর্নিং ওয়ে করে নিতে পারি। শুধু আমরা উম, হাতে খেতে বা শরীরের শক্তি প্রয়োগ করে কাজ করব, করে একটা আর্ন করব, সেই দিনটা কিন্তু ডে বাই ডে হ্রাস পাচ্ছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রযুক্তির উপরে আমরা সবাই নির্ভর করছি প্রতিনিয়ত। হ্যাঁ। তো এটা বলা চলে আর কি, যে এটা মনে হয় যে একটা সর্বোত্তম একটা সময় যাচ্ছে, যে যদি আমরা কাজে থাকি সবাই হয়তো একটা জিনিস শিখার বা একটা কাজ করার সুযোগ পাই না। এই লকডাউনে এই সময়টাকে সেভাবে কাজে লাগিয়ে আমরা কিছু শিখা চেষ্টা করি এবং করাটাই উত্তম মনে হয়। আর সেটাই হয়তো আমরা সবাই চেষ্টা করতেছি। আহ সেটাই আমাদের সবারই উচিত, আমরা যারা লকডাউনে বাসায় বসে আছি অন্তত বিভিন্ন, যেহেতু অনলাইন আমাদের হাতের নিকট, ইন্টারনেট প্রযুক্তিগতভাবে এখন পৃথিবী অনেক ডেভেলপ। তো সেই ক্ষেত্রে আমাদের এই লকডাউনের মধ্যে অনেক বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক ফ্রি কোর্স শেখাচ্ছে, যেটা আমাদের প্রফেশনাল স্কিল ডেভেলপ করার জন্য অনেক সুযোগ করে দিচ্ছে। তো আমরা যারা এই মুহূর্তে বাসায় বসে আছি, অযথা সময় ব্যয় না করে আমরা আসলে এই দিক দিয়ে যদি আমরা প্রফেশনাল স্কিল গুলা আরো ডেভেলপ করতে পারি, হয়তো আমাদের কাজের ক্ষেত্রে আরো সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। আমি আহ, ইমরান ভাইয়ের কাছে জিজ্ঞেস করব, যেহেতু আপনি একজন ব্যবসায়ী, আপনার অধীনস্থ বেশ কর্মচারী রয়েছেন, আপনার অধীনস্থ কর্মচারী যারা আপনার দোকানপাট বা আপনার হোটেল বিজনেসের সাথে জড়িত, আপনার প্রতিষ্ঠানে কাজ করছে। তো এই করোনা সংকটকালীন সময়ে আপনি তাদের কি ধরনের সহযোগিতা দিয়েছেন? ধন্যবাদ। তো আমার হচ্ছে কি, গত মার্চ থেকে যখন করোনাটা শুরু হলো তখন থেকেই আমার হোটেলের বুকিং গুলো ক্যান্সেল হওয়া শুরু হলো আস্তে আস্তে। তো একটা সার্টেন টাইমে এসে দেখা গেল কি যে আমার যারা আমার আন্ডারে যারা কর্মচারী ছিল, প্রায় 5 জন ছিল আমার আন্ডারে কর্মচারী যারা কাজ করতো, তখন কমতে কমতে এক পর্যায়ে 2 জন রাখলাম, শুধু আমি 2 জন রাখলাম।
3 জনকে কাছে ইন্টিগ্রেশনে দিয়ে দিলাম। আমার আন্ডারে সবাই কন্ট্রাক্টে ছিল। তো তারা বেশ কিছুদিন কন্ট্রাক্টে যে সুযোগ সুবিধা পাওয়ার গভর্নমেন্ট থেকে কাছে ইন্টিগ্রেশনে ওটা তারা নিছে, ওই সুবিধাটা তারা নিছে। একটা সার্টেন টাইমে তাদের কন্ট্রাক্টটা ওরকম ইনডিটারমিনেটে ছিল না, কারো ডিটারমিনেটে ছিল। ওটা ওভার হয়ে যাওয়ার পর থেকে তারা কাছে ইন্টিগ্রেশনে পাচ্ছে না। এখন যারা আছে, এখন 2 জন আছে, তারা তারা রেগুলার কন্ট্রাক্টে ছিল, তারা গভর্নমেন্ট থেকে কাছে ইন্টিগ্রেশনে পাচ্ছে, আর আমার থেকে রেগুলার যেটা পেমেন্ট স্যালারি ওটা তারা নিচ্ছে আর কি। তো গভর্নমেন্ট থেকে যে সুবিধাটা নিচ্ছে ওটা বেশি, আমার থেকে পজিটিভ বেশি। আর এমনি এখন তো ব্যবসা বাণিজ্য তেমন নাই অ্যাকচুয়ালি, আপনি তো জানেনই টুরিস্ট পয়েন্টে ব্যবসা একদম নাই বললেই চলে। পক্ষ থেকে যা যা করার আমার, তাদেরকে আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমি আমার পক্ষ থেকে ম্যাক্সিমাম দিচ্ছি আমার। এইটা। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই পর্যায়ে জানতে চাই মুস্তাফিজুর ভাইয়ের কাছে, যেহেতু আমার সম্ভবত আপনি হোস্টেলে থেকে পড়াশোনা করছেন, ইউনিভার্সিটির হোস্টেলে থেকে। তো সর্বোপরি আপনাকে কি হোস্টেল কর্তৃপক্ষ এই করোনাকালীন সময়ে সব ধরনের সাহায্য সহযোগিতা করেছে কি? ধন্যবাদ। আসলে হোস্টেলে আমরা যারা আছি স্টুডেন্ট, আমাদের তো এখানে থাকার কোনো খরচ নেই। সেটা হচ্ছে আমাদের স্কলারশিপ থেকে ওরা একটা মিনিমাম অ্যামাউন্ট ওরা নেয় নামমাত্র খরচে। বাকিটা ওরা সাবসিডি দেয়। যেমন আমি যদি বলি যে রোম শহরে যদি আমরা একা এক রুমে থাকতে চাই, যে ফেসিলিটিস আমাদের আছে এখানে, তাহলে অ্যাটলিস্ট 500 ইউরো তো লাগবে একটা রুম নিয়ে যদি আপনি থাকতে চান। এবং আমাদের ইউনিভার্সিটির পাশে একটা বেসরকারি হোস্টেল আছে, ওইটার নাম হচ্ছে ক্যাম্পাস এক্স, সবাই চিনে। ওটা হচ্ছে প্রাইভেট, ওটা সরকারি না। ওখানে এক রুমের ভাড়া আচ্ছা। হচ্ছে এরকমই 500 ইউরো পার মান্থ। আর প্লাস হচ্ছে বাকি সবকিছুই আবার এক্সট্রা খরচ আছে। তো এই হিসেবে আমাদের সরকারি হোস্টেলে আমরা যারা থাকি, আমাদেরকে সাবসিডি দেয়া হয়। যেমন আমরা মাত্র 150 ইউরো পে করি, কিন্তু সেটাও আমরা পকেট থেকে পে করি না। এটা হচ্ছে আমাদের যে ইয়ারলি একটা স্কলারশিপ আছে, ওখান থেকে ওরা কেটে নিয়ে যায় 1 বছরের টাকা একসাথে। তো এই হিসেবে তো অনেক সেফ। আর এই টাকা দিয়ে তো আমরা বাইরে যদি থাকি তাহলে এত ভালো পরিবেশ পাবো না হোস্টেলের মতো। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে করোনা আসার পরে কিছু সুযোগ সুবিধা আমরা পেয়েছি। সেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টদেরকে আমরা জানি যে সবার কাছে, যেহেতু আমরা এখানে আছি, সবার কাছে ল্যাপটপ আছে, ট্যাব আছে, স্মার্টফোন আছে আমরা ক্লাস করার জন্য। তারপরেও আবার কিন্তু গভর্নমেন্ট থেকে টাকা দিয়েছে আমাদেরকে, কম্পিউটার কেনার জন্য একটা বোনাস দিয়েছিল। তারপর আমাদের হোস্টেলে ওয়াইফাই আছে, আবার কেবল লাইন আছে ইন্টারনেটের জন্য, ল্যান লাইন। তারপরেও আবার আমাদেরকে সিম দিয়েছে। প্রত্যেকটা সিমে 100 জিবি করে ইন্টারনেট, শুধু অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য। প্রায় আমাদের 10টা হোস্টেল আছে রোমে। আপনারা জানেন যে রোমে যে 5টা বড় ইউনিভার্সিটি, মেইনলি পাবলিক বিশ্ববিদ্যালয়, যেটা সরকারি। একটা হচ্ছে রোম 1 সাপিয়েন্স ইউনিভার্সিটি, একটা হচ্ছে রোম 2 tor Vergata, তারপর হচ্ছে রোম মাত্রে, আর 2টা হচ্ছে ইউনিভার্সিটি অফ কাসিনো আর ইউনিভার্সিটি অফ ভিতেরবো। তো এই 5টা ইউনিভার্সিটিকে যে অর্গানাইজেশন স্কলারশিপ দেয় সেটা হচ্ছে লাজিও দিসো। তো লাজিও দিসো থেকেই শুধু রোমের ভিতরে 10টা যে হোস্টেল, এই হোস্টেলে যতগুলো স্টুডেন্ট আছে সবার জন্য একটা করে সিম দিয়েছে তারা, যে এই সিম আপনি ট্যাবে ইউজ করে বা আপনার স্মার্টফোনে ইউজ করে আপনি যেন ক্লাসগুলো করতে পারেন। মানে আপনার এক্সট্রা কোনো খরচ যেন না লাগে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করার জন্য, ইন্টারনেট কেনা বা এই সুযোগ সুবিধাগুলো ওরা দিয়েছে। আর লাজিও থেকে কিছু টাকাও দিয়েছিল সবাইকে লকডাউনের পর। আর আমরা সবাই আবার রেডিতো দি ইমার্জেন্সির জন্য অ্যাপ্লাই করেছি, ওইটার টাকাও পেয়েছি। তো সব দিক মিলিয়ে আর কি এখন যারা নরমাল আছেন ইটালিতে, ওয়ার্ক ভিসায় আছেন বা ওয়ার্ক পারমিটে আছেন, তারা তো গভর্নমেন্টকে ট্যাক্স দেন, তারা তো সুযোগ সুবিধা পাবেনই। কিন্তু আমরা তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, আমরা তো গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দেই না। আমাদের স্টে পারমিট রিনিউ করার জন্য আমরা এক্সট্রা কোনো কিছুই দিই না অ্যাকচুয়ালি, তাই না? তারপর আমাদের শুধু ইউনিভার্সিটির পেপার দিয়ে স্টে পারমিট রিনিউ হয়ে যায়, আর কিছুই চায় না ওরা। তো ওই হিসেবে কিন্তু আমরা প্রত্যাশাও করতে পারি না এত সুযোগ সুবিধা গভর্নমেন্টের কাছ থেকে। তারপরেও কিন্তু প্রায় সবকিছুই আমরা পেয়েছি, মানে সবার জন্য যা ছিল সেটা আমরাও পেয়েছি অ্যাপ্লাই করার পর। ধন্যবাদ মোস্তাফিজুর রহমান ভাইকে। আমরা এ পর্যায়ে
এনামুল হক ভাইয়ের কাছে জানতে চাবো, ভ্যানিসের বর্তমান তো লকডাউন চলছে, এর আমরা জানি যে ভ্যানিস পুরো শহরটাই ট্যুরিজম সেক্টরের উপরে দাঁড়ানো। তো বর্তমান লকডাউনের পূর্বে ভ্যানিসের পরিস্থিতি কি ছিল সেই সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। জি, ধন্যবাদ। আপনার গত 2020-এর জুন জুলাই মাসে তখন লকডাউনটা খুব পরিপূর্ণ ছিল না। তখন মোটামুটি এখানে তো পরিপূর্ণ, যেহেতু একটা ট্যুরিজম সেক্টর, এখানে অন্য তেমন কোনো কিছুর উপরে নির্ভর করে না, পরিপূর্ণ ট্যুরিস্ট নির্ভর এটা। তো তখন অনেকটা কাজের একটা সুযোগ ছিল, কিছু মানুষ কাজে আসা যাওয়া করতে পারছে, কাজে জয়েন করতে পারছে। তো সেটা নভেম্বর পর্যন্ত ছিল। নভেম্বরের পর থেকে যখন আপনার 25শে ডিসেম্বর আগ থেকে সবগুলো আবার নতুন করে বন্ধ করে দেওয়া হলো, শুধুমাত্র যারা আপনার টেক ওয়ে করবে তারাই খোলা রাখতে পারতো। তারপর থেকে আবার ফেব্রুয়ারি মাসটাতে যখন গেল আপনার, এই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কিছু খোলা ছিল, তো এখন তো আবার নতুন করে সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র আগের মতোই যারা শুধুমাত্র টেক ওয়ে করবে তারাই খোলা রাখতে পারবে, যার ফলে আমাদের কর্মসংস্থানটা আরো অনেক বেশি সংকোচ হয়ে আসছে। এখন আর কাজ করার কোনো তেমন সুযোগ থাকতেছে না। এখন সেটা আগামী কতদিন পর্যন্ত থাকে সেটা মাত্র এটা করোনাই বলতে পারে, যে সেটা হ্রাস হবে তখনই হয়তো বা নতুন করে আমরা আবার আশা জাগবো কাজের জন্য, যে কাজে আমরা আমাদের ফিরতে পারবো। তো এই প্রেক্ষাপটে এখন আমরা সবাই অপেক্ষমান, করোনা যেন আমাদের উপর রহমত করে, সেটাই। আমরা আশাবাদী আমাদের এই বৈশ্বিক করোনা খুব দ্রুত আল্লাহ তাআলা আমাদের এই বৈশ্বিক করোনা থেকে মুক্তি দান করবেন। আমরা আশাবাদী আমরা সবাই খুব দ্রুত কাজে ফিরতে পারবো। আপনারা সবাই অবগত আছেন ইতিমধ্যে করোনা ভ্যাকসিন কার্যক্রম ইতালিতে শুরু হয়েছে। কার্যক্রম সরকার নির্ধারিত ঘোষণা অনুযায়ী প্রতিদিন 3 লাখ করোনার টিকা দেওয়ার জন্য প্রকল্প হাতে নিয়েছে। আমরা আশা করব যে খুব দ্রুত এই কার্যক্রম আরো দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আলী স্টারের পরিবার থেকে প্রত্যেকটা দর্শক যারা আমাদের দেখলেন, আমাদের সাথে রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে যারা তাদের মূল্যবান সময় দিয়ে দর্শকদের এইরকম একটা সুন্দর প্রোগ্রাম দেখার জন্য সুযোগ করে দিয়েছেন। যেহেতু সবাই এখন অবসর সময়ে বাসায় আছেন, আমরা আরো যারা প্রবাসী বাঙালি আছি আমরা সবাইকে অনুরোধ করব আপনারা নিরাপদ দূরত্ব থেকে বাসায় থেকে সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে আপনারা চলাফেরা করুন। এটা আমাদের জন্য হয়তো খুব দ্রুত ভালো কিছু বয়ে আনবে। আর সবাই অবশ্যই মাস্ক পরিধান করবেন, নিরাপদ দূরত্ব মেনে চলবেন, সেটার প্রতি সবার প্রতি সেটা আন্তরিকভাবে অনুরোধ থাকবে। আর যেহেতু আমরা বাঙালি অধিবাসী কমিউনিটি, বিশাল একটা কমিউনিটি ইতালিতে অবস্থান করছি, আমরা সবাই চেষ্টা করব সুনামের সাথে আমাদের কমিউনিটি যে সুনামটা আছে সেটা অব্যাহতভাবে ধরে রাখার জন্য। আমরা ইতিমধ্যে বেশ কিছু শুনেছি, আমাদের কমিউনিটির বেশ কিছু লোকজন আমরা গভর্নমেন্ট থেকে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি সেটা প্রত্যক্ষ পরোক্ষভাবে যথাযথ নিয়ম না মেনে পরোক্ষভাবে আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করছি, যার কারণে আমরা কিছুটা হলো আমাদের সুনাম অক্ষুণ্ণ সুনাম থেকে আমরা কিছুটা হলো বিচ্যুতি ঘটছে। তো আমরা চেষ্টা করব, যেহেতু সরকার আমাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, আমরা সেগুলা যথাযথ নিয়ম মেনে সেগুলা নেওয়ার চেষ্টা করব। তো এই অনুরোধ থাকবে সবার কাছে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি খুব দ্রুত এই বৈশ্বিক করোনা থেকে আমাদের সবাইকে মুক্তি দান করবেন। সেই পর্যন্ত আমাদের সবাই সঙ্গে থাকুন। ধন্যবাদ আবারও সম্মানিত অতিথিকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের ধন্যবাদ।